প্রিয় দর্শক, ঠিক ঈদের প্রাক্কালে আমরা আজকের এই অনুষ্ঠানটার আয়োজন করেছি একটা বিশেষ কারণে। এই কারণটা হচ্ছে যে আমরা সবাই ঈদের আনন্দ নিয়ে আছি। অনেকে কুরবানি দিবেন, কেউ গরু, কেউ ছাগল, এবং নতুন পোশাক অনেকে কিনবেন। কিন্তু আমাদের এই দেশেরই আরেকটা ভূখণ্ড সেন্ট মার্টিন, সেখানকার মানুষদের ঈদ কিভাবে হচ্ছে এবং তাদের এই ঈদটাকে আনন্দময় অথবা স্বাচ্ছন্দ্য মধ্যে রাখার জন্য আমাদের ভূমিকাই বাকি। আমরা কি তাদেরকে হেল্প করছি, অথবা আমরা কি তাদেরকে তাদের মতো চলতে দিচ্ছি, নাকি আমরা তাদের জীবনের এক ধরনের প্রতিবন্ধকতা তৈরি করছি? করলে কেন করছি, এটাই আমার আজকের আলোচনার বিষয়। তো আমি প্রথমে জনাব হেলাল উদ্দিন ভাই আপনার কাছে যাচ্ছি। আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে জনাব হেলাল উদ্দিন ভাইয়ের কাছে যাচ্ছি। আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি তো সেন্ট মার্টিনের সঙ্গে খুবই সম্পৃক্ত। আপনি কি জানেন এখন ওনাদের অবস্থা কেমন? সেন্ট মার্টিন যারা অধিবাসী আছেন তাদের কি অবস্থা? ধন্যবাদ সম্মানিত সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল ভাই, আমাকে আপনার অনুষ্ঠানে ইনক্লুড করার জন্য। সমসাময়িক একটা বিষয়ের যে আপনি নির্বাচন করেছেন, এই জন্য আপনাকে আবারও ধন্যবাদ। কারণ সেন্ট মার্টিন হচ্ছে আমাদের বাংলাদেশের অবিচ্ছেদ্য একটা অংশ, এবং এই সেন্ট মার্টিনটা ভূরাজনৈতিক ভাবে খুব সেন্সিটিভ, এটা আমরা সকলেই জানি। সেন্ট মার্টিন দ্বীপটা হচ্ছে আসলে পলি মাটি গঠিত প্রবাল সমৃদ্ধ একটা দ্বীপ, কিন্তু দেশবাসীর কাছে একটা রং মেসেজ এস্টাবলিশড হয়ে গেছে, এটা হচ্ছে প্রবাল দ্বীপ। আসলে এটা পরিপূর্ণ প্রবাল দ্বীপ না, এটা একটা ইউনিয়ন পরিষদ। এখানে অ্যাপ্রক্সিমেট 12,000 স্থায়ীভাবে লোকজন বসবাস করে। এই দ্বীপের সৃষ্টি পর থেকে বর্তমানে ঈদটা তাদের কাছে অনেক বেদনার এবং অনেক একটা দুঃখের ঈদ হয়ে এসেছে। প্রতি বছর তাদের যে স্বাভাবিক জীবনধারার যে প্রাণ চাঞ্চল্য থাকে, দ্বীপের মধ্যে এখন সেই চাঞ্চল্য নেই। তাদের মধ্যে একটা এখন সব দিকে অসুবিধা হলে একটা মানুষের বা অনিশ্চয়তার মধ্যে দিয়ে যখন যায়, তখন যাদের যে অনুভূতি, একটা মানে করুণ অবস্থা বিরাজ করছে। অন্যান্য বছর অ্যাপ্রক্সিমেটলি 1.5 থেকে 200 গরু কুরবানি হয় সেন্ট মার্টিন দ্বীপে। অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে এইবারে কুরবানি করার মতো 10টা গরু, ইভেন কি 20টা গরু কুরবানি দেওয়ার মতো অবস্থা দ্বীপবাসীর নাই। তারা অর্ধাহারে অনাহারে দিন যাপন করতেছে। বলতে গেলে একটা নীরব দুর্ভিক্ষ সেন্ট মার্টিনে বিরাজ করতেছে বর্তমানে। এটার জন্য অপ্রিয় হলেও সত্য, আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে সম্পূর্ণ অসাংবিধানিক এবং অন্যায়ভাবে ওখানে একটা নিষেধাজ্ঞা দিয়ে রাখা হয়েছে, যেটা সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। এই নিষেধাজ্ঞার কারণে যখন পর্যটন যাতায়াত বন্ধ হয়ে গেছে, তাদের আয় রোজগারের ব্যবস্থা বলতে গেলে একেবারে 90% অফ হয়ে গেছে। তো একটা তাদের আয় রোজগারের কি অন্য কোনো উপায় আগে ছিল না? তারা কি কেবল পর্যটনের উপর নির্ভরশীল? এরা আসলে বেসিক্যালি 80% এর উপরেই পর্যটনের উপর নির্ভরশীল। সেটা হচ্ছে কি, মূল ভূখণ্ডের সাথে যদি তাদের সার্বক্ষণিক যোগাযোগের অন্তরায় সৃষ্টি হয়, ধরেন ওরা লোকালি কিছু মৎস্য শিকার করলো বা অন্যান্য কোনো ব্যবস্থা যদি করে, তাহলে সেটা মূল ভূখণ্ডের সাথে যদি আপনি স্বাভাবিক যোগাযোগের ক্ষেত্রটা বন্ধ করে দেন, তাহলে তো মানে টোটাল একটা ইম্প্যাক্ট পড়ে। পর্যটনের উপর এমনিতেই 80% তারা নির্ভরশীল। এখন ধরেন গত বছর ডিসেম্বরে হঠাৎ করে আমাদের পরিবেশ মন্ত্রণালয় একটা প্রজ্ঞাপন জারি করে যে ওখানে লোকজন যেতে পারবে 1-2 মাস 1,000-1,500 করে মন করে একটা সিদ্ধান্ত দিয়ে। আমরা ব্যক্তিগতভাবেও ওনাদের সাথে মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি যে সেন্ট মার্টিনের উপরে কেন আপনারা হঠাৎ করে এই এম্বার্গোটা দিচ্ছেন। এম্বার্গোর সাথে তো পরিবেশের কোনো সম্পর্ক নেই। একজন সচেতন নাগরিক হিসেবে আমরা সকলেই জানি পরিবেশের বিষয়টা হচ্ছে কি, আমি যদি পরিবেশের ক্ষতি হয় এমন কোনো অ্যাক্টিভিটিস করি, সেখান থেকে আমাকে নিবৃত্ত করা যায় বা আমাকে পরামর্শ দেওয়া যায় যে আপনারা এগুলা করলে পরিবেশের ক্ষতি হবে। আমার স্বাভাবিক চলাফেরায় যদি বাধা দেওয়া হয়, এটা হচ্ছে সংবিধানের আর্টিকেল 36 এর সুস্পষ্ট লঙ্ঘন। তো এই ধরনের একটা অনৈতিক প্রজ্ঞাপন দিয়ে এই পুরা সেন্ট মার্টিনটাকে বলতে গেলে মূল ভূখণ্ডের সাথে অনেকটা যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। এই কারণে একটা জিনিস যে কথাটা আপনি বললেন যে এটা বন্ধ হয়ে যাওয়াতে ওখানকার মানুষের জীবিকা এখন একদম মানে নাই বললেই চলে, তাদের কোনো আয় নেই, ইনকাম নেই। তো এটা আমি টের পাচ্ছি, সরকার কি টের পাচ্ছে না? এবং সরকারকে এই জন্য তাদের বেঁচে থাকার জন্য কোন ধরনের বিকল্প ব্যবস্থা করেছেন? সরকার কি তাদেরকে খাদ্যদ্রব্য অথবা প্রয়োজনীয় অন্যান্য জিনিসপত্র সহায়তা দিচ্ছে? এটা আমাদের জানা মতে এরকম সহায়তা দিচ্ছে না। গত কয়েকদিন আগে নৌবাহিনী তাদের ব্যক্তিগত উদ্যোগে কিছু সহায়তা দিয়েছে, কারণ আমাদের তো মানুষগুলাকে বাঁচিয়ে রাখতে হবে।
তো মন্ত্রণালয় এই ধরনের কন্টিনিউ কোনো সিদ্ধান্ত নিচ্ছে বলে আমার জানা নেই। এবং আমরা আমাদেরকে সেন্ট মার্টিন বাসীরা যেটা জানাচ্ছে যে আমাদের এখানে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, আমাদের চিকিৎসা সেবা নাই, আমাদের খাদ্য সামগ্রী নাই, এখন আমরা অবর্ণনীয় দুঃখ কষ্টের মধ্যে দিন যাপন করতেছি। এই হচ্ছে বর্তমান সেন্ট মার্টিনের অবস্থা। আমরা যদি আমাদের আমি আপনার কাছে আবার আসবো এই প্রসঙ্গগুলো নিয়ে। আমি একটু যে কথাগুলি আপনি বললেন যে কোন একটা কারণ দেখিয়ে তারা সেন্ট মার্টিনে মানুষের যাওয়া আসাটা বন্ধ করেছে, এবং এটা আসলে কারণ নাকি অজুহাত, এই জিনিসটা আমরা একটু ব্যাখ্যাটা নিতে চাই। অধ্যাপক মনিরুল খান, আপনি শুনছিলেন আনম হেলালুদ্দিন সাহেবের বক্তব্য। আপনি কি ভাবেন যে আসলে কি সেন্ট মার্টিনের যে আপনার যে অনেকে এভাবে বলেছিল যে পর্যটন শিল্পটা যখন রেগুলার হয়, বেশি পর্যটক যায়, তাহলে এই দ্বীপের অস্তিত্বই হয়তো একসময় বিলীন হয়ে যাবে, এই ধরনের একটা কথাও কিন্তু তোলা হয়েছিল এবং তুলেই এটাকে বন্ধ করে দেওয়া ছিল। আসলে আর হেলাল সাহেব একটা কথা বললেন যে নাকি পুরোটা কোরাল আইল্যান্ড না। তো আপনি তো এগুলো নিয়ে কাজ করেন, আপনি কি বলবেন এই ব্যাপারে? আসলে কি তাই? জি, ধন্যবাদ মাসুদ কামাল ভাই, বিশেষত আপনার অনুষ্ঠানে আপনাকে আমাকে স্বাগত জানানোর জন্য। সেন্ট মার্টিন দ্বীপ খুব ক্ষুদ্র একটি দ্বীপ। এটি 5.9 বর্গ কিলোমিটার এলাকা, খুবই ছোট একটা জায়গা। তথাপি এর গুরুত্ব আমাদের কাছে অপরিসীম। তার মূল কারণ হচ্ছে যে বাংলাদেশের শুধুমাত্র সেন্ট মার্টিনেই জীবন্ত প্রবাল পাওয়া যায়, এবং হেলালুদ্দিন ভাইয়ের কাছে যেটি শুনলেন যে এটি প্রবাল দ্বীপ হিসেবে অনেকের কাছে পরিচিত হলেও বাস্তবিকভাবে টেকনাফ রেঞ্জের যে পাহাড় শ্রেণী, এই পাহাড় শ্রেণীরই একটি জেগে ওঠা মাথা বলা চলে এই সেন্ট মার্টিন। তো সেই পাহাড় শ্রেণীর মাথাতে আবার প্রবালের সমৃদ্ধি আছে, কিন্তু এটি পুরোপুরি প্রবাল দ্বীপ নয়। তো যদিও দ্বীপটি ছোট, কিন্তু এখানে 66 প্রজাতির প্রবাল পাওয়া গিয়েছে। এর সাথে 159 প্রজাতির পাখি, বেশ কিছু প্রজাতির মাছ, গাছ, এগুলোর গুরুত্ব আছে। এবং আমরা যেটি দেখেছি যে মূলত শীতকালে বিপুল সংখ্যক পর্যটক এই দ্বীপটাতে ভ্রমণ করে, এবং দ্বীপের যে ধারণ ক্ষমতা তার থেকে অনেক গুণ বেশি সংখ্যক পর্যটক এই শীতকালে ভিড় জমান। এবং এটি অনস্বীকার্য যে শীতকালে পর্যটকদের যে চাপ পড়ে, সেই চাপটি দ্বীপের যে প্রবাল থেকে শুরু করে অন্যান্য যে জীববৈচিত্র্য তার জন্য একটি হুমকি হয়ে দাঁড়ায়, এবং সেই বিবেচনায় একটা কথা আমি একটু বুঝতে চাই আপনার কাছে। আপনি বলেন যে শীতকালে প্রচুর চাপ পড়ে এবং সেটা দ্বীপের ধারণ ক্ষমতার চেয়ে বেশি। দ্বীপের ধারণ ক্ষমতা বিষয়টা কি? মানে লোক বেশি হলে কি এটা ডুবে যাবে নাকি? কিন্তু টেকসই হবে না। তো যার ফলে স্থানীয়দেরকে সম্পৃক্ত করেই, যাই করণীয় স্থানীয়দের আস্থায় নিয়ে এবং স্থানীয়দের সম্পৃক্ত করেই করা উচিত বলে মনে হয়। জি, জনাব হেলালুদ্দিন, আপনি যে কথাটা অধ্যাপক মনিরুল খান বললেন যে স্থানীয়দেরকে সম্পৃক্ত করে করা উচিত এবং জীববৈচিত্র্যকে সংরক্ষণের জন্য কিছু কিছু কাজ করা উচিত, এই ধরনের কোনো উদ্যোগ কি সরকারের পক্ষ থেকে, এই সরকার অথবা আগের কোনো সরকার, কখনো আপনাদের চোখে পড়েছে কিনা? এই ধরনের কোনো উদ্যোগ আসলে এফেক্টিভ কোনো উদ্যোগ কোনো সরকারকেই কখনো নিতে দেখিনি। তো আমাদের যেটা চাওয়া সেটা হচ্ছে কি, ধরেন এই সমস্ত জীববৈচিত্র্য সংরক্ষণ বা পরিবেশ নিয়ে যারা কাজ করেন, ওনাদের সাথে বসে যদি একটা মানে সূক্ষ্ম এবং সুদূরপ্রসারী পরিকল্পনা করা হয়, তার তো আর কোনো সমস্যাই থাকে। কারণ আমাদের কক্সবাজার, আমাদের সেন্ট মার্টিন, এগুলো হচ্ছে আমাদের জাতির জন্য সর্বশ্রেষ্ঠ ঐতিহ্য। এগুলো রক্ষা করলে আমাদের ন্যাশনাল ফিউচার খুব উজ্জ্বল হবে। এই জিনিসগুলো সরকারকে মাথায় রাখতে হবে। আমরা তো মাঝে মাঝে বলি, যার বাপদাদা কোনোদিন জঙ্গল দেখা নাই, সে যদি বনমন্ত্রী হয় তাহলে বন সুরক্ষা হবে কিনা। এই জন্য এক্সপার্টদের কাছে আমার ধরেন কামরুল স্যার আছেন, যিনি পরিবেশ নিয়ে কাজ করেন, এই বিষয় নিয়ে লেখাপড়া করেছেন। বেলাল হায়দার সাহেব আছেন, সমুদ্র বিজ্ঞানী, উনি এই বিষয় নিয়ে লেখাপড়া করেছেন। আর যারা সিনিয়র সিটিজেন আছেন, সাংবাদিকরা আছেন, যারা এগুলো নিয়ে কাজ করে, তাদের সমন্বয়ে একটা পরিকল্পনা করতে হবে। আপনি মিনিস্ট্রিতে বসে আপনি সারা বাংলাদেশের পরিকল্পনা তো নিখুঁত ভাবে কখনোই করতে পারবেন। এই বোধটুকু আপনার আসতে হবে জাতির কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য, কক্সবাজার সমুদ্র সৈকতকে আরো আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য এবং সেন্ট মার্টিনকে সুরক্ষা দেওয়ার জন্য। আমার জীববৈচিত্র্য থাকলে আমার জীবনযাত্রার মান উন্নয়ন হবে, এগুলো তো বুঝতে হবে। এই জন্য এক্সপার্ট যারা আছে, বিশেষজ্ঞ যারা আছে, তাদেরকে ইনক্লুড করে পরিকল্পনা নিতে হবে। আচ্ছা হেলাল ভাই, একটা কথা বলেন যে আপনি বেশ কয়েকজন ব্যক্তির নাম বললেন যারা নাকি সমুদ্র বিষয়ে জানে, পরিবেশ বিষয়ে জানে এবং এই ব্যাপারে তারা বিশেষজ্ঞ। তো যেহেতু নাম বললেন, আমি ধারণা করি তাদের সঙ্গে আপনার নিজের ব্যক্তিগত পরিচয় আছে, অথবা আপনারাও যেহেতু কোনো একটা ক্রাইসিস তৈরি হয়েছে, আমার ধারণা আপনিও তাদের সঙ্গে ব্যক্তিগত পর্যায়ে কিছু কথাবার্তা বলেছেন। তো তাদের সঙ্গে কথা বলে আপনার কি মনে হয়েছে? এই কাজটাকে তারা কি সমর্থন করেছেন যে এভাবে বন্ধ করে দিলে সেন্ট মার্টিন আবার উজ্জ্বল হয়ে উঠবে পৃথিবীর বুকে? এরকম কি ওনাদের মতামত কি আপনি এরকম পেয়েছেন কিছু? হ্যাঁ, আমরা পেয়েছি। সবার একই কথা আমাদের মতো
যে এটা একটা সমন্বিত পরিকল্পনা ছাড়া এই ধরনের কোনো কিছু চাপিয়ে দিলে তো আর এটা ডেভেলপ করবে না। যেমন সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য বা পরিবেশের তো কোনো উন্নতি হচ্ছে না। আর কামরুল স্যার যেটা বললেন, জনগণকে সম্পৃক্ত না করে যদি কোনো পরিকল্পনা প্রণয়ন করেন, এক্সপার্টদেরকে সম্পৃক্ত না করে যদি কোনো পরিকল্পনা প্রণয়ন না করেন, তাহলে সেখানে তো গলত কিছু থাকবে, ভুল কিছু থাকবে। এই ভুলের মাসুল কিন্তু পুরো জাতিকে দিতে হবে, আপনাকে আমাকে দিতে হবে। সেন্ট মার্টিন তো কারো ব্যক্তিগত অ্যাসেট না, এটা পুরো দেশের অ্যাসেট। কক্সবাজার নিয়ে আমরা গর্ব করি, দেশের বাইরে কোথাও গেলে বুক ফুলিয়ে বলি যে আমাদের আছে ওয়ার্ল্ড এর লংগেস্ট স্যান্ডি সিটি, এবং সেটাকে কেন্দ্র করে গড়ে উঠেছে লংগেস্ট মেরিন ড্রাইভ এবং ওয়ার্ল্ড এর লার্জেস্ট বে আমরা বিলং করি। এই তিনটা জিনিসের সমন্বয় সেন্ট মার্টিন, চারটা জিনিসের সমন্বয়, এটা কত বড় অ্যাসেট এটা চিন্তা করতে হবে। চেয়ারে বসেই মন গড়া কোনো পরিকল্পনা করা থেকে বিরত থাকতে হবে, আমাদের এক্সপার্টদের কাজে লাগাতে হবে, সম্পত্তি কাজে লাগাতে হবে, জনগণের সাথে আলাপ আলোচনা করে সম্পৃক্তি আনতে পারি, সবকিছু মিলিয়ে একটা সুন্দর। মানে আমি যতটুকু বুঝলাম আপনাদের দুইজনের সঙ্গে কথা বলে, যে যা কিছুই করেন সমস্যা হলে সমস্যার একটা সমাধান করা লাগবে, কিন্তু সেই সমাধানটা যারা এই সমাধানটা জানেন, বুঝেন, যারা তাদের সঙ্গে কথা বলে তাদের মতামত নিয়ে, এবং যারা এখানে অবস্থান করছেন তাদের জীবনকেও গুরুত্ব দিয়ে তারপরে একটা সমন্বিত একটা সমাধানের দিকে আমাদেরকে যেতে হবে। কিন্তু তা না যে একজন ব্যক্তি অথবা কয়েকজন ব্যক্তির একটা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়াটা এবং হঠাৎ করে চাপিয়ে দেওয়াটা, এটা পুরো এলাকার জন্য, ওই এলাকার মানুষের জন্য, ওই এলাকার সবচেয়ে যে গুরুত্বপূর্ণ প্রাণীকে মানুষ, সেই মানুষের জন্য এই জিনিসটা একটা বড় চাপ হিসেবে আপনারা বিবেচনা করছেন। এবং এরকমও ধারণা অনেকে করছেন যে কাছিম বাঁচাতে যেয়ে আমরা মানুষকে অভুক্ত মেরে যেন না ফেলি। আমি মনে করি প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। আমিও এটাই মনে করি, আমরাও এটা ভাবতে চাই, আপনারাও ভাবুন যে আমাদের জন্য কি বেশি জরুরি। অবশ্যই আমাদের জন্য দ্বীপ জরুরি, আমাদের জন্য পাখি জরুরি, গাছ জরুরি, কোরাল জরুরি, কাসিম জরুরি, কিন্তু মানুষও তো জরুরি। সেই জিনিসটাকে কিভাবে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে কিভাবে আমরা অগ্রসর করে নিয়ে যেতে পারি, সেটাই হতে পারে আমাদের পরবর্তী লক্ষ্য। সেই লক্ষ্যে সরকার যাচ্ছে কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠছে। আর পাশাপাশি তাৎক্ষণিক সমস্যা হিসাবে আপনারা ভাবুন। ভালো থাকবেন, আপনাদের সকলকে ঈদের আগাম শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।